উস্তুর করামের যুদ্ধে মির্জা কামরান সম্রাট হুমায়ুনের হাতে চরম মার খেয়ে কাবুল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। তার সেনাবাহিনী উস্তুর করামের বলতে গেলে একরকম ছিন্নভিন্নই হয়ে গেল। কাবুল থেকে মাত্র ৮ জন সৈন্য নিয়ে মির্জা কামরান মন্দাবারে পালিয়ে গেলেন। ভালো গুণ আর খারাপ গুণ মিলিয়ে মির্জা কামরান যেমনই মানুষ হন না কেন, তিনি যে একজন দক্ষ সংগঠক ছিলেন তার স্বাক্ষর রাখলেন সেখানে। কয়েকদিনের মাঝেই প্রায় ১৫,০০০ সৈন্যের একটি মাঝারি সেনাবাহিনী গঠন করে ফেললেন। এই বাহিনী নিয়েই তিনি কাবুলের আশেপাশে ঘুরতে লাগলেন। তিনি কাবুল দখলের সুযোগ খুঁজছিলেন। সম্রাট হুমায়ুন কামরান মির্জাকে আর কোনো সুযোগ দিতে চাননি। বাহাদুর খান আর মোহাম্মদ কুলি বার্লাসকে তিনি নিযুক্ত করলেন কামরান মির্জাকে ধাওয়া করার জন্য। সম্রাটের প্রেরিত এই বাহিনীর ধাওয়া খেয়ে কামরান মির্জা পালিয়ে গেলেন, আশ্রয় নিলেন আফগানদের কাছে। আফগানদের সমর্থন পুষ্ট হয়ে মির্জা কামরান এরপর হামলা চালালেন চারবাগ দুর্গে। দুর্গটি জালালাবাদ থেকে মাত্র ১২ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। চারবাগ দুর্গের কামরান মির্জার আক্রমণের সংবাদ পেয়েই সম্রাট হুমায়ুন ছুটলেন মির্জা কামরানের পেছনে। বিপদ বুঝে অবরোধ উঠিয়ে কামরান মির্জা পেশোয়ারে পিছু হটলেন। এদিকে কাবুলের সম্রাটের অনুপস্থিতির সুযোগ নিয়ে মির্জা কামরান আরেকবার কাবুল দখলের চেষ্টা করলেন। তবে কাবুলের প্রতিরক্ষা ব্যবস্থা এবার বেশ শক্ত থাকায় তিনি ব্যর্থ হলেন। সম্রাট হুমায়ুন মির্জা কামরানের কাবুল দখলের চেষ্টার সংবাদ শুনে আবারও তাকে তাড়া করলেন। কামরান মির্জা এবার লাগমন হয়ে সিন্ধু পাড়ি দিতে বাধ্য হলেন। মির্জা কামরানের আচার আচরণ এবার অনেকটাই নাছোড়বান্দার মতো মনে হতে লাগল। আবারও তিনি সেনাবাহিনী নিয়ে কাবুলের আশেপাশে ঘুরতে লাগলেন। বিরক্ত সম্রাট আবার তাকে ধাওয়া করলেন। কামরান আবার পালালো। ক্লান্ত সম্রাট সেনাবাহিনী নিয়ে নাঙ্গাহার পাহাড়ি অঞ্চলে গিয়ে শিবির ফেললেন। ২০ নভেম্বর ১৫৫১ সাল। সম্রাট সেনাবাহিনী নিয়ে নাঙ্গাহার পাহাড়ি অঞ্চলে ঘাঁটি গেড়ে বসে আছেন। কামরান মির্জা কাছাকাছি কোথাও অবস্থান করছিল। প্রতি ঘন্টায় সম্রাট হুমায়ুনের কাছে গুপ্তচরদের দেওয়া রিপোর্ট আসছিল। তাতে বলা হচ্ছে কামরান মির্জা এবার হয়তো মরণ কামড় দেবে। তিনি রাতের অন্ধকারে আফগান পশতুন যোদ্ধাদের নিয়ে সম্রাটের শিবিরে হামলা চালাতে পারেন। কাজেই সম্রাট পুরো সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিলেন। মির্জা হিন্দালো ও কামরান মির্জার এই আক্রমণ ঠেকাতে মরিয়া ছিল। তিনি সম্রাটকে গিয়ে বললেন, আপনি আমার জন্য আকবরকে নিয়ে সামনের উঁচু জায়গায় অবস্থান করুন, আমরা আপনাকে পাহারা দেব। এরপর তিনি নিজের বাহিনীর যোদ্ধাদের কাছে গিয়ে তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা যোগাতে লাগলেন। তিনি বললেন, তোমরা দীর্ঘদিন ধরে আমাদের সেবা করছো, আজ রাতের প্রস্তুতিটা হবে একটু অন্যরকম। আল্লাহ আমাদের সহায় আছেন। আজকে রাত্রি যদি তোমরা সাফল্যের সাথে অতিক্রম করতে পারো তবে তোমরা যা চাইবে তাই দেওয়া হবে। কামরানের আক্রমণের থেকে সতর্ক থাকার জন্য রাজকীয় শিবিরের চারপাশে গভীর পরীক্ষা খনন করা হলো। হিন্দাল মির্জা সেই পরীক্ষা ঘুরে ঘুরে পরিদর্শন করছিলেন। তিনি আশা করছিলেন এত সতর্কতার খবর মির্জা কামরান নিশ্চয় পেয়েছেন। আজ রাতে তিনি অন্তত হামলা চালাবেন না। কিন্তু মির্জা হিন্দালের ধারণা ভুল প্রমাণিত হলো। কামরান মির্জা তার আফগান বাহিনী নিয়ে বেপরোয়া এক আক্রমণ চালালেন। রাতের অন্ধকারে চলল প্রচণ্ড যুদ্ধ। এক পর্যায়ে মুঘল বাহিনীর একটি ইউনিটের ওপর তীব্রভাবে ঝাঁপিয়ে পড়ল আফগানরা। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সেই বাহিনীটির দায়িত্বে ছিলেন স্বয়ং মির্জা হিন্দলি। অসীম সাহসিকতার সাথে তিনি আফগানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ কোনো এক আফগান যোদ্ধার তরবারির সামনে পড়ে গেলেন সম্রাট বাবরের আদরের কনিষ্ঠ পুত্র মির্জা হিন্দাল। সেই আঘাতে তিনি মৃত্যুবরণ করলেন। এদিকে প্রচণ্ড আঘাত হানলেও প্রভূত ক্ষতি হলেও আফগানদের আক্রমণ ঠেকিয়ে দেওয়া সম্ভব হলো। মির্জা হিন্দাল তার বড় ভাই হুমায়ুনের পক্ষ নিয়ে বহু যুদ্ধে অংশ নিয়েছেন। মির্জা হিন্দালের এই করুণ মৃত্যুর কথা তখনও সম্রাট জানতেন না। যুদ্ধের পর যখন সম্রাট মির্জা হিন্দালের ব্যাপারে জিজ্ঞাসা করলেন তখন তিনি যে যুদ্ধে শহীদ হয়েছেন এই সংবাদটি সম্রাটকে দেবার মতো সাহস কারুর হলো না। কারুর কাছ থেকে কোনো সংবাদ না পেয়ে সম্রাট হুমায়ুন মীর আব্দুল হাইকে পাঠালেন হিন্দালের খবর জোগাড় করে আনতে। মির্জা হিন্দালের মৃত্যু সংবাদ নিয়ে তিনি ফিরে এলেন। তবে ফিরে এসে তিনিও সংবাদটি সম্রাটকে দিতে সাহস পাচ্ছিলেন না। তিনি সম্রাটকে জানালেন যুদ্ধে মির্জা হিন্দাল আহত হয়েছে। হিন্দালের আহত হওয়ার সংবাদে সম্রাট দ্রুত ঘোড়া আনতে নির্দেশ দিলেন। তিনি মির্জা হিন্দালকে দেখতে চাইলেন।
উপায় না দেখে মীর আব্দুল হাই আবারও বললেন, তিনি গুরুতর আহত হয়েছেন, আপনার এখন সেখানে যাওয়া উচিত হবে না। সম্রাটকে বাধা দিতে মীর আব্দুল হাইয়ের তীব্র আকুতি বোধহয় সম্রাট এবার টের পেলেন। তিনি বুঝে গেলেন মির্জা হিন্দাল আর এই পৃথিবীতে নেই। মির্জা হিন্দাল এই পৃথিবীতে নেই সংবাদটি যত সহজে বলা হয়ে গেল, সংবাদটি হজম করা আসলে তত সহজ ছিল না। যখন সম্রাট এই ব্যাপারটি অনুধাবন করতে পারলেন, তখন প্রচণ্ড শোকের আবেগে তিনি অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। সম্রাট হুমায়ুনের মতো একই অবস্থা হয়েছিল মির্জা হিন্দালের ছোট বোন গুলবদন বেগমের। সম্রাট হুমায়ুনের জীবনী গ্রন্থ হুমায়ুননামাতে তিনি লিখেছেন, আমি দুঃখিনী গুলবদন জানতে পারিনি মির্জা হিন্দালের মতো সৎ ও সজ্জন একজন মানুষকে হত্যা করেছিল। এ হত্যাকাণ্ড আমার হৃদয় ভেঙে দিয়েছে, চোখ অশ্রুসিক্ত করে দিয়েছে। আমার মনে হচ্ছিল এর চেয়ে যদি আমার পুত্র সাদাতিয়ার কিংবা আমার স্বামী খিজির খানের মৃত্যুর সংবাদ পেতাম, তাতেও এত কষ্ট পেতাম না। নিষ্ঠুর তরবারি আমার প্রাণপ্রিয় ভাইকে কেড়ে নিল। এ কষ্ট আমি কিভাবে ভুলব? শোকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে সম্রাট নিজে কিছুটা সামলে নিলেন। এরপর মির্জা হিন্দালের মৃতদেহ জালালাবাদে নিয়ে যেতে নির্দেশ দিলেন। অত্যন্ত যত্ন আর রাজকীয় মর্যাদার সাথে মির্জা হিন্দালের মৃতদেহ উটের পিঠে চড়ানো হলো। এরপর উট চলল জালালাবাদের পথে। যাত্রাপথে আরেকটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটল। যে উটের পিঠে মির্জা হিন্দালের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, সে উটের দড়ি ধরে আগে আগে হাঁটছিলেন গুলবদন বেগমের স্বামী খিজির খান। মির্জা হিন্দালের মৃত্যু শোকে তিনিও হতবিহ্বল ছিলেন। উটের দড়ি ধরে হাঁটার সময় তিনি শিশুদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। খিজির খানের কান্নায় এই খবর সম্রাটের কাছে পৌঁছালো। সম্রাট তখন দ্রুত তাকে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠালেন। গুলবদন বেগম তার সেই বইতে সেই বার্তাটি লিখে গেছেন। বার্তায় সম্রাট লিখেছিলেন, আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে। এ দুঃখ তোমার চেয়ে আমাকে গভীরভাবে আঘাত করেছে, কিন্তু রক্তপিপাসু শত্রুদের কথা মনে রেখে আমাদের কষ্টগুলোকে চাপা দিতে হবে। শত্রুরা এখন কাছেই ওত পেতে বসে আছে, সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে। মির্জা হিন্দালকে প্রথমে জালালাবাদে দাফন করা হলো। পরে তার মৃতদেহ পুনরায় সম্রাট বাবরের পাশে কাবুলের বাগ-ই-বাবুরে দাফন করা হয়েছিল। মির্জা হিন্দালকে দাফনের পর কাবুল সম্রাট তার বোন ও আত্মীয়দের কাছে এই হৃদয় বিদারক ঘটনার বার্তা পাঠালেন। বার্তা পেয়ে কাবুল মুহূর্তেই শোকের নগরীতে পরিণত হল। গুল চেহারার বেগম হিন্দাল মির্জার মৃত্যু সংবাদ শুনেই কান্না শুরু করলেন। তার কান্না একসময় বিলাপে পরিণত হল। হিন্দাল মির্জার মৃত্যুতে শোকাভূত হয়ে তিনি এতটাই কেঁদেছিলেন যে কাঁদতে কাঁদতে একসময় অসুস্থই হয়ে পড়েন। সম্রাট হুমায়ুন মসনদ লাভের পর তার 3 ভাই তাকে প্রচণ্ড বিরক্ত আর বিব্রত করেছিল। তবে এই 3 জনের মাঝে সবচেয়ে কম বিরক্ত করেছিল মির্জা হিন্দালই। তাছাড়া তিনি দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে সম্রাটকে সাহায্যও করেছিলেন। হিন্দুস্তানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর মৃত্যুবরণ করেন 1530 সালের 26শে ডিসেম্বর। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সম্রাটের মৃত্যুর 4 দিন পরে 30শে ডিসেম্বর সম্রাটের ইচ্ছা অনুযায়ী মুঘল সালতানাতের মসনদে বসেন বাবর পুত্র নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন। মসনদ লাভ করে পিতার ইচ্ছা অনুযায়ী সম্রাট হুমায়ুন সাম্রাজ্যের বিভিন্ন অংশ তার ভাইদের মাঝে ভাগ করে দেন। সাম্রাজ্যের এই ভাগাভাগিতে কামরান মির্জা কাবুল, কান্দাহার আর পশ্চিম পাঞ্জাবের শাসনভার পান। মির্জা আসকারি পান সম্ভলের শাসনভার। আর সম্রাট বাবরের কনিষ্ঠ পুত্র হিন্দাল মির্জা পেয়েছিল আলোয়ারের শাসনভার। শুরুতে নতুন মুঘল সম্রাট হুমায়ুনের সাথে মির্জা হিন্দালের সম্পর্ক বেশ ভালোই ছিল। তবে ঝামেলা শুরু হয় সম্রাটের বাংলা অভিযানের সময়। 1537 সালের দিকের কথা। শের খান তখনও শেরশাহ হয়ে ওঠেনি। প্রচণ্ড মেধাবী আর সুদক্ষ এই জেনারেল এই শেরশাহ তখন ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে উঠছিলেন। 1537 সালের শুরুতে তিনি বাংলার রাজধানী গৌড় দখল করতে যখন সামরিক অভিযান শুরু করেন, তখন সম্রাট হুমায়ুন মুঘল সালতানাতের জন্য শেরশাহের হুমকি উপলব্ধি করে সেই বছরই 27শে জুলাই বাংলা আর বিহার দখলের জন্য আগ্রা ত্যাগ করেন। এই সেনাবাহিনীতে মির্জা হিন্দালও ছিলেন। মাত্র 1 বছরের মাথায় 1538 সালের জুলাই নাগাদ মুঘল সেনাবাহিনী গৌড় তথা বাংলা বিজয় সম্পন্ন হয়ে যায়। বাংলা বিজয়ের পর সেনাবাহিনীর রসদ সংগ্রহের জন্য সম্রাট মির্জা হিন্দালকে তিরহুত আর পূর্ণিয়ার দিকে পাঠালেন। কিন্তু কি মনে করে কে জানে, তিনি সম্রাটের আদেশ অমান্য করে
তিরহুত আর পূর্ণিয়ার বদলে আগ্রার রাস্তা ধরলেন। আগ্রায় এসে নিজের স্বাধীনতা ঘোষণা করে নিজেকে মুঘল সাম্রাজ্যের শাসক হিসাবে ঘোষণা করে দিয়ে বসলেন। এই সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তবে গৌড় থেকে সম্রাট হুমায়ুন ব্যাপারটি ছোট ভাইয়ের পাগলামি হিসাবেই মেনে নিলেন। অবশ্য পরে পরিস্থিতির চাপে বাধ্য হয়ে মির্জা হিন্দাল পিছু হটেছিলেন এবং সম্রাটের নিকট ক্ষমাও চেয়েছিলেন। সম্রাট ক্ষমাও করে দিয়েছিলেন। এইদিকে ১৫৩৯ সালের চৌসার আর ১৫৪০ সালে কনৌজে সম্রাট হুমায়ুন খুবই গুরুত্বপূর্ণ দুটি যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হন। মাসুল হিসেবে তাকে হিন্দুস্থানের মসনদ হারাতে হয়। সম্রাটের এই দুঃসময়ে মির্জা কামরান আর মির্জা আসকারির অবস্থান পরিষ্কার না হলেও মির্জা হিন্দাল যে সম্রাটের অনুগত ছিল তা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। অবশ্য কনৌজের যুদ্ধে পরাজয়ের পরের বছর ২৯শে আগস্ট সম্রাটের হামিদা বানুকে বিয়ের প্রেক্ষাপটে তিনি অভিমান করে সম্রাটকে ছেড়ে কান্দাহারে চলে যান। হিন্দাল মির্জার অভিমান অবশ্য অহেতুক ছিল না, তবে কিছুদিন পর তিনি ফিরেও আসেন। মির্জা কামরান আর মির্জা আসকারির তাড়া খেয়ে ১৫৪৪ সালের শুরুর দিকে সম্রাট হুমায়ুন যখন পারস্যে আশ্রয় নিতে বাধ্য হন, মির্জা হিন্দাল তখন কাবুল আর কান্দাহারের আশেপাশে ঘোরাঘুরি করছিল। পরে তিনি মির্জা কামরানের হাতেও বন্দী হন। ১৫৪৫ সালের জানুয়ারিতে সম্রাট পারস্য ত্যাগ করে কান্দাহারে চলে আসেন। মির্জা হিন্দাল এর কিছুদিন পরেই মুক্তি পেয়ে সম্রাটের কাছে ছুটে আসেন। তিনি আবারও সম্রাটের আনুগত্য স্বীকার করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার ভাই সম্রাট হুমায়ুনের অনুগত ছিলেন। এমনকি তিনি মারাও গেছিলেন তার ভাইকে রক্ষা করতে গিয়েই। মির্জা হিন্দাল সম্রাট বাবর ও দিলদার বেগমের কোল আলো করে ১৫১৯ সালে ৪ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন। সম্রাট বাবর তার এই কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিল হিন্দাল। তুর্কি ভাষায় এই শব্দটির মানে হিন্দুস্থান বিজেতা। মির্জা হিন্দাল কখনও নিজে হিন্দুস্থান বিজয় করতে পারেননি, এটা সত্য। তবে সম্রাট হুমায়ুনের মসনদ হারানোর পর তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন হিন্দুস্তান পুনরুদ্ধারের কাজেই। মির্জা হিন্দালের জন্মদাত্রী মা ছিলেন দিলদার বেগম, তবে তিনিও তার ছোট বোন গুলবদম বেগম লালিত পালিত হয়েছিলেন সম্রাট হুমায়ুনের মা মাহম বেগমের কাছে। সম্ভবত এই দুই ভাই বোনের সাথে সম্রাট হুমায়ুনের আত্মিক বন্ধনটিও বেশ জোরালো ছিল। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সৎ। তার ভেতরে যে স্বভাবজাত তেজ ছিল তা বোঝা যায় মাত্র ১৯ বছর বয়সে আগ্রা অধিকার করে নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করে দেওয়ার মধ্যে। অবশ্য তার সামরিক জীবন শুরু হয়েছিল আরও অনেক আগের থেকেই, মাত্র ১০ বছর বয়সেই বাদাখশান অভিযানের মধ্যে দিয়ে। তার প্রশাসনিক জীবনের শুরু মাত্র ১০ বছর বয়স থেকেই। এই সময় তিনি বাদাখশানের শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী ১১ বছর বয়সে তিনি কাবুল আর কান্দাহারের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ১৫৩০ সালে সম্রাট হুমায়ুন মুঘল মসনদে বসার সময় তিনি আলোয়ারের দায়িত্ব পেয়েছিলেন। এছাড়াও পরবর্তীতে মালওয়া, গজনি আর মেওয়াতেও দায়িত্ব পালন করেছিলেন। মির্জা হিন্দাল ১৫৩৭ সালে মেহদি খবজার ছোট বোন সুলতানাম খানমকে বিয়ে করেছিলেন। তার কন্যা রুকাইয়া বেগম ১৫৫৬ সালে সম্রাট হুমায়ুনের পুত্র সম্রাট আকবরকে বিয়ে করেছিলেন। সেই হিসাবে মির্জা হিন্দাল ছিলেন পরবর্তী মুঘল সম্রাট আকবরের শ্বশুর। মৃত্যুকালে মির্জা হিন্দালের বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। মির্জা কামরানকে কি মির্জা হিন্দালের মৃত্যুর জন্য দায়ী করা যায়? আসলে সরাসরি দায়ী করা যায় না। মির্জা হিন্দালকে হত্যা করা তার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল সম্রাট হুমায়ুনকে সরিয়ে কাবুল, কান্দাহার আর এর আশেপাশে নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার চাপিয়ে দেওয়া যুদ্ধে মৃত্যুবরণ করেন মির্জা হিন্দাল। মির্জা কামরানের এমন আক্রমণাত্মক অদ্ভুত আচরণ কিছুটা আশ্চর্যজনক ছিলই, কারণ এটা তো অনেকটা অনুমেয় ব্যাপার ছিল যে তিনি যদি তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তাহলে সম্রাট হুমায়ুন তার মসনদ পুনরুদ্ধার করতে পারলে তাকে কাবুল আর কান্দাহার এমনি দিয়ে দিতেন। বরং তার চাহিদা অনুযায়ী তিনি আরও কিছুটা বেশি ভূখণ্ড পেয়ে যেতেন। কিন্তু তিনি তা না করে সব সময় সম্রাটকে পিছন থেকে টেনে ধরেছিলেন। আর তার এই অহেতুক শত্রুতার দায় মেটাতে মৃত্যুবরণ করেছিল হাজার হাজার মুঘল যোদ্ধা। শেষ পর্যন্ত তার এই অহেতুক রক্তপাতের শিকার হতে হলো সম্রাট বাবরের আদরের পুত্র আবুল নাসারি মুহাম্মদ হিন্দাল মির্জাকে। যাই হোক, মির্জা হিন্দালের মৃত্যুর পর মির্জা কামরান পালিয়ে আফগানদের আশ্রয়ে আফগানদের বসতিগুলোতে অবস্থান করতে থাকে। সতর্কতার জন্য তিনি কিছুদিন পর পরই অবস্থান পরিবর্তন করতে থাকেন। ফলে তার অবস্থান সম্পর্কে মুঘল গোয়েন্দারা ধাঁধায় পড়ে যান। অবশ্য সম্রাট তখনও নিশ্চিত ছিলেন
কামরান আফগান বসতিতেই আছেন। সম্রাট শুরুতে আফগানদের ঘাঁটাতে চাইছিলেন না, কিন্তু হিন্দাল মির্জার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। 1551 সালে বাকি সময়টুকু হাজরা প্রদেশে বসে পরের বছর আঘাত হানলেন আফগানদের ওপর। 12,000 সৈন্য নিয়েও কামরান শোচনীয় পরাজয় বরণ করেন। পিছু হটে সম্রাটকে এড়িয়ে পালিয়ে যেতেও সক্ষম হন। কামরান পালিয়ে গেলেন, কিন্তু সম্রাটের ক্রোধের বাকি অংশটুকু হজম করতে হলো আফগানদের। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যখন আফগানরা উপলব্ধি করতে পারল যে তাদের এই ক্ষয়ক্ষতির একমাত্র কারণ মির্জা কামরান, তখন তারা মির্জা কামরানকে সহায়তা বন্ধের প্রতিশ্রুতি দিলেন। এদিকে মিত্রবিহীন মির্জা কামরান নতুন মিত্রের সন্ধানে বের হলেন। দিল্লির মসনদে তখন শেরশাহ সুরির পুত্র ইসলাম শাহ সুরি। শেরশাহ সুরির কী হলো তাহলে? সেই গল্প তোলা রইল পরবর্তী কোনো এক দিনের জন্য। ততদিন সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।